এবং যেটি শুরুতেই বলছিলাম, এবং প্রত্যেকটি পত্রপত্রিকায় ছবিতে উঠে এসেছে গণপরিবহনে হাফ পাসের দাবি। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে প্রজ্ঞাপনের দাবি। প্রথম আলো এই শিরোনামটি করেছে, হাফ ভাড়া 24 ঘন্টার আলটিমেটাম শিক্ষার্থীদের। বাংলাদেশ প্রতিদিন বলছে এই কথা, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিতে প্রজ্ঞাপন জারির দাবি। ভোরের কাগজে এই শিরোনাম করেছে। প্রত্যেকটি পত্রপত্রিকাতে আছে গণপরিবহনের এই হাফ পাস সংক্রান্ত খবর। আমরা কথা বলতে চাই এই বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থসারথী দাস, তার সাথে আলোচনা করব, এবং সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকনের সাথেও আমরা আলোচনা করে নেব এই বিষয়গুলো নিয়ে। শুভ সকাল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১ সকালে। আমি প্রথমেই পার্থসারথী দাসের কাছে যেতে চাই। এই যে খবর দেখছি আমরা, প্রত্যেকটি পত্রপত্রিকাতে এই খবরগুলো রয়েছে, এবং গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করতে শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়ে পথে রয়েছে। তো সংবাদ সংগ্রহ নিশ্চয়ই সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, যেহেতু একটু জেনে নিতে চাই যে সবশেষ পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে এই আলটিমেটাম সম্পর্কে। ধন্যবাদ। এটি এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যেটি নিয়ে আপনারা অবতারণা করছেন, এই জন্য একাত্তরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। এই বিষয়টি আসলে আমরা জানি যে গত 7 নভেম্বর বিআরটিএ প্রধান কার্যালয়ে একটি বৈঠক হলো, এবং একটি বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো বাস ভাড়া বাড়ানো হবে। ডিজেলের দাম বেড়েছে 23%, এবং বাস ভাড়া বাড়ানো হয়েছে সর্বোচ্চ 27%। এই যে বাস ভাড়া বৃদ্ধি হলো, তারপরে যে এটি নতুন করে কিন্তু এটি এসেছে ভিন্ন মাত্রায়, এটি বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, গতকাল আমরা দেখেছি বদ্রনসা কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন। এই আন্দোলন যে হবে সেটি কিন্তু যারা সংশ্লিষ্ট অংশীজন তাদের সেটি বোঝা উচিত ছিল, এবং এটি কিন্তু বছরের পর বছর ধরে ঝুলে আছে। বাসে যে হাফ ভাড়া নিতে হবে, অর্ধেক ভাড়া নিতে হবে, সেটি নিয়ে কিন্তু বাকবিতণ্ডা সারা বছরই কিন্তু লেগে থাকে। এবং এটি এই মুহূর্তে যে আলোচনায় এসেছে, আমরা আলোচনা করছি, সংবাদ শিরোনাম হচ্ছে, তার মূল কারণ হচ্ছে যে এখন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু হাফ বাসের যে দাবি, শিক্ষার্থীরা বিভিন্ন বাসে বিভিন্ন রুটে, ঢাকা শহরে কিন্তু 128টি বাস রুট রয়েছে, এবং এর মধ্যে হাফ ভাড়া কি নেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় কিন্তু সেটি নেওয়া হচ্ছে, কিন্তু তার যে রুট সংখ্যা, সেটি যে পথ অনেক কম। 4-5টি রুটে হয়তো সেটি নেওয়া হচ্ছে, এবং নেওয়া হচ্ছে বাধ্য হয়ে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে রায়দা পরিবহনের বাসের একজন শিক্ষার্থীকে হাফ ভাড়া তিনি দিতে চাচ্ছিলেন, শিক্ষার্থী, সেটি নেওয়া হয়নি, পরে তাকে নামিয়ে দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে তার সহপাঠী যারা রয়েছেন তাদেরকে একত্র করে তিনি সেই বাসগুলো 50টির মতো বাস তারা আটকে রেখেছিলেন, এবং শেষে সেই রায়দা পরিবহনের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা বাধ্য হয়েছেন এবং স্বীকার করেছেন যে তারা হাফ ভাড়া যেটি বা অর্ধেক ভাড়া সেটি তারা আদায় করবেন। অর্থাৎ অর্ধেক ভাড়ার আইন নেই এটা বলে যে ব্যাপারটা সমাধান হচ্ছে সেরকম না, বরং যখন চাপে পড়ছে চালক শ্রমিক, তারা তখন ঠিকই হাফ ভাড়া নিচ্ছে। আমি একটু অবশ্যই সড়ক পরিবহন শ্রমিক লীগের বক্তব্য শুনতে চাই, মোহাম্মদ হানিফ খোকনের কাছ থেকে জানবো। এই যে যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাস থেকে, কিংবা ছাত্রীকে ধর্ষণের হুমকি, এত বড় সাহস কিভাবে পায় পরিবহন শ্রমিকরা? আপনি শ্রমিক পক্ষের হয়ে কথা বলছেন, এখানে নিশ্চয়ই আপনি মালিক পক্ষকে দোষারোপ করতে পারবেন না। মালিক নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যে কোনো ছাত্রী যখন হাফ পাস দিতে আসবে তাকে ধর্ষণের হুমকি দিবা। শুভ সকাল, ৭১ টেলিভিশনকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যেসব দর্শক শ্রোতা ৭১ টেলিভিশন দেখছেন, এবং পরবর্তী সময়ে ৭১ ফেসবুক পেজ এবং ৭১ টেলিভিশনের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখবেন। দেখুন, এই যে একটা দাম্ভিকতা, ছাত্রীকে ধর্ষণের হুমকি জানাতে, আমরা কালকে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া দেখেছি যে তারা গ্রেপ্তার হয়েছে। মানে গ্রেপ্তার হয়ে শাস্তি হবে, কি শাস্তি হবে, মানে বিষয়টি আসলে মাথায় ধরছে না। আমরা কোন দেশে বাস করছি? একজন পরিবহন শ্রমিক, সে দুর্বৃত্তের কতটুকু সীমা অতিক্রম করেছে সেটা আমার বোধগম্য নহে, এবং এদের পৃষ্ঠপোষক কারা?
আমরা একসময় ছাত্র ছিলাম, আমরা কিন্তু কাউকে আইডি কার্ড প্রদর্শন করতে হয়নি, বলেছি আমরা স্টুডেন্ট, আমাদের থেকে হাফ ভাড়া নিয়েছে। দেখুন, মানে আমরা যখন বিয়ে করেছি কাবিনে কিন্তু ছিল না যে শ্বশুর শাশুড়ি আসলে খাইতে দিতে হবে, কিন্তু আমার কাছে টাকা না থাকলেও ধার করে শ্বশুর শাশুড়ি আসলে কিন্তু খেতে দিতে হয়। মানে এটা কিন্তু একটা প্রচলিত আইন বা একটা নিয়ম হয়ে আসছে। আন্তরিকতা বা হৃদয়তা, এরা কারা, কি হচ্ছে দেশটাতে? আমরা পরিবহন শ্রমিক নামে আমরা তো জাতির মানে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছি। কারা আমাদের পৃষ্ঠপোষক, কারা এগুলা করছে? আপনি দেখেন, আমি ডাক্তার আব্দুল লুৎফ স্যার বলছিল যে ওনার আম্মা, উনি যখন ঢাকা মেডিকেলে পড়তেন, সপ্তাহে 100 টাকা ওনাকে গাড়ি ভাড়া দিতেন, উনি সেই টাকা বাঁচিয়ে আপনার বই কিনতেন, অর্থাৎ মানে হাফ ভাড়া দিতেন আর কি। এটা কোনো আইন ছিল না, আইনের কোনো প্রয়োজন ছিল না, মানবিক দৃষ্টিকোণে এটা কিন্তু ছিল। এখন পরিবহন মালিক যারা আছে তারা চাচ্ছে মনোপোলো ব্যবসা করার জন্য, আর এই দেশের জনগণকে মানে পরিবহন শ্রমিককে তারা যাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, যেখানে সেখানে মানে মানুষের সাথে খুব খারাপ আচরণ করা হচ্ছে। এতে আমরা ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত। আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা পরিবহন মালিকদের সাথে, কেন আমি তো কাজ করি, মালিকের অর্ডার আমি কিন্তু তামিল করি, অর্ডারটা আমি বাস্তবায়ন করি, পরিবহন মালিকদের সাথে বসুন এবং ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে ছাত্রছাত্রীরা যেন হাফ ভাড়া দিতে পারে, এরকম একটা প্রজ্ঞাপন জারি করুন। কেন আমরা পরিবহন শ্রমিকরা এই মালিকের নির্দেশে মানে আমাদের কিন্তু আসলে করার কিছু থাকে না, তারপরেও একটা নৈতিকতা থাকা আমাদের মধ্যে কিন্তু অত্যাবশ্যক বলে আমি মনে করি। মানে আমি মানে কতটুকু ব্যথিত, কত লজ্জিত আজকে দেশ জাতির সামনে একজন পরিবহন শ্রমিক নেতা হিসাবে, এটা কিন্তু আমি আপনাকে বুঝাতে পারবো না। যখন আমি দেখলাম যে একজন ছাত্রীকে একজন পরিবহন শ্রমিক বলছে ভাড়া হয়তো পুরা দেবা, নতুবা তোমাকে ধর্ষণ করা হবে, এর মতো লজ্জা আসলে ঢাকার মনে কোনো রাস্তা বা আজকে আপনাদের সামনে কথা বলার মতো কোনো ভাষা কিন্তু আমার নেই। জনাব হানিফ খোকন, আপনি যেটি বলছিলেন যে মালিক পক্ষের সাথে সরকারের বসা উচিত এবং এই বিষয়ে আলোচনা করা উচিত, আপনার কি মনে হয় না যে আপনারা সাংগঠনিকভাবে আপনাদের যারা শ্রমিকরা আছে তাদের সাথে আপনাদেরও বসা উচিত? দিনভর কোনো একটি আয়োজন হতে পারে, একটা ওয়ার্কশপ হতে পারে, কিছু তাদেরকে মোটিভেট করা, তাদেরকে একটু এই যে মানবিক দিকগুলো, এগুলো তো আসলে কাগজে কলমে লিখে হয় না, বা মালিক পক্ষ থেকে যখন বলা হবে যে একদম চার্ট অনুযায়ী তোমরা ভাড়া নেবে, এরপরেও যদি কোনো ধরনের বাকবিতণ্ডা হয়, ধরেন ভাড়া নিয়ে না অন্য যে কোনো কিছু নিয়ে একজন যাত্রীর সাথে বাকবিতণ্ডা হলো, তার সাথে কি ব্যবহারটা করতে হবে? তাকে যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না, তাকে যে ধর্ষণের হুমকি দেওয়ার মতো মানে বুকের পাটা থাকতে পারে না একজন শ্রমিকের, এইটা তাকে বোঝানোর জন্যও তো তাকে কিছু কাউন্সেলিং করার বোধহয় আয়োজন আপনারা রাখতে পারেন কিনা? আমরা কিন্তু কাউন্সিলিং করছি না তা না, কিন্তু আসলে নৈতিকতা কিন্তু প্রত্যেকের ভিতর থেকে আসে। আর আমাদের পরিবহন শ্রমিকদেরকে কিন্তু আমাদের একটা অংশ, বড় অংশ, এরা কিন্তু সব সময় উস্কানি দিয়ে আসছে। আপনি দেখবেন কোন পরিবহন শ্রমিক অন্যায় করলে তাকে গ্রেফতার করলে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মানে আপনার ধর্মঘটের নামে কর্মবিরতি বলা হয়। কিন্তু এই উস্কানি পরিবহন শ্রমিকদেরকে, আমি পরিবহনের শ্রমিক নেতা, আমার পরিবহন শ্রমিককে নৈতিক প্রশিক্ষণ যেটা দেওয়া, সেটা কিন্তু আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। এখন একটা পক্ষ সব সময়, কেন তারা কিন্তু পরিবহন শ্রমিক নেতা, আসলে তারা মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু পরিবহনের মালিক, তাদের মানে ফ্যামিলির লোকজন পরিবহনের মালিক, তারা কিন্তু পরিবহন শ্রমিকের স্বার্থ সংরক্ষণ চায় না, দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ চায় না, তারা চায় রাষ্ট্র এবং জনগণকে জিম্মি করে মনোপোলো ব্যবসা করে অতিরিক্ত ধন সম্পত্তির মালিক হওয়া তাদের মূল উদ্দেশ্য। আমরা কিন্তু প্রতিনিয়ত পরিবহন শ্রমিকদের বলে আসছি, এবং আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আমরা বিভিন্ন সময় আমরা সেমিনার করি, পুলিশের কাছে আমরা লোকজন চাই যে আপনারা আমাদের
শ্রমিকদেরকে মৌলিক প্রশিক্ষণগুলো দেন যে একজন শ্রমিক হিসাবে আমার দায়িত্ব কি আছে। আজকে আমার যে বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল, যে হুমকি দিয়েছে তারও তো একটা বোন থাকতে পারে, আরেকজন তো তার বোনকে এরকম হুমকি দিতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের বোঝার দরকার। সর্বোপরি আমাদের পরিবহন সেক্টরে আমি সবসময় বলে আসছি যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবদের হাত থেকে পরিবহনকে রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। পার্থসারথী দাস, এই যে পঞ্চ পাণ্ডব বলতে হানিফ খোকন কাকে বুঝিয়েছেন আমি বুঝিনি, আপনি যদি বুঝে থাকেন আপনি আপনার দিক থেকে ব্যাখ্যাটা করবেন। এবং মানবিকতার জায়গাটিতে তিনি বলছিলেন যে নৈতিক অবক্ষয় এমন পর্যায়ে গিয়েছে যে তিনি নিজেই শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলতে বিব্রত বোধ করছেন। আপনি কি বলবেন? দেখুন, আমি আজকে এই ৭১ টেলিভিশনের মাধ্যমে আমি জাতির কাছে জোর হস্তে ক্ষমা প্রার্থী। যারা এই শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে, দয়া করে আপনারা এখান থেকে নিবৃত হন, এই দেশের মানুষের সেবা করুন। আপনাদের অর্থ আছে, আপনারা ব্যবসা করবেন, মানুষকে সেবা দিন। দেখুন, পঞ্চপাণ্ডব বলতে আমরা এই পরিবহন সেক্টরে আমরা তাদেরকে ইন্ডিকেট করি, সেটা হলো মালিক সমিতির শীর্ষ 2 নেতা। দেখুন, আমার তো মাথা একটা, আমার কিন্তু মাথা 2টা না। একটা মাথা চলে গেলে আরেকটা মাথা থাকবে। সেখানে মালিক সমিতির শীর্ষ 2 নেতা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ওসমান আলী, শামসুর রহমান খান, শিমুল বিশ্বাস, মোখলেসুর রহমান, এদের মতো ব্যক্তিদেরকে আমি ইন্ডিকেট করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু নির্মাণ করতে পারে নিজস্ব অর্থায়নে, কিন্তু এই পঞ্চপাণ্ডবদের বিরুদ্ধে কেন রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে পারবে না, সেটা আমরা মতামত শুনি। পার্থসারথী দাসের মতামত শুনে নেই এই বিষয়ে। হ্যাঁ, আসলে হানিফ ভাই যেটি বলেছেন যে পঞ্চপাণ্ডব কিন্তু মহাভারতের আমরা জানি যে তারা সততার প্রতীক ছিলেন। এখানে অন্য শব্দ তিনি ব্যবহার করতে পারতেন। যাই হোক, তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। পরিবহন খাতকে নিয়ন্ত্রণে যারা রেখেছেন যেসব নেতা, তাদেরকে তিনি চিহ্নিত করেছেন এবং নাম প্রকাশ করেছেন, এটি তার মতামত। কিন্তু আমি যেটি বলবো যে এই যে সড়ক পরিবহন খাত 80-র দশক থেকে কিন্তু পেশি শক্তি নির্ভর এবং চাঁদাবাজি নির্ভর। এই যে চাঁদাবাজি পুষ্ট নেতা যারা, তারা এই সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যখনই কোনো কর্তৃপক্ষ, যখনই নাগরিক সমাজ থেকে চাপ তৈরি হয়, তারা কিন্তু পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করেন ধর্মঘটের নামে এবং বিভিন্নভাবে। এবং পরিবহন শ্রমিকদের মধ্যে যে এক ধরনের যাত্রীদের সঙ্গে যে আচরণের যে আজকে আমরা চিত্র দেখতে পাচ্ছি, যে একজন যাত্রী, মহিলা যাত্রী, তাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, এটা কত ন্যাক্কারজনক এটা আমরা জানি। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। যে কোনো যাত্রী, সে ভাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে, সামান্য কথা কাটাকাটি হয়েছে, তার পর্যায়ে তার শক্তি প্রকাশ করার জন্য চলন্ত বাস থেকে যে ফেলে দেওয়া হচ্ছে, এটিও কিন্তু সন্ত্রাস। চট্টগ্রামে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে এবং পরের দিন সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে বা যখন আসছে তখন আমরা বিষয়টিকে আলোচনায় আনছি। এখন যে পরিস্থিতি, সেটি হচ্ছে যে উদ্ভূত যে সমস্যা, শিক্ষার্থী সমাজের যে দাবি, সেটি হচ্ছে যে বাসে হাফ ভাড়া নিতে হবে, তাদের দাবি সেটি। এবং এখন বেসরকারি পরিবহন মালিক, বাস মালিক যারা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আমাদের যানজটের ফলে আমাদের বাসের ট্রিপ কমে গেছে এবং একটি বাসে যদি 40 জন যাত্রী হয়, তার মধ্যে অর্ধেকই যদি বা তারও একটু কম যদি শিক্ষার্থী হয়, তাহলে আমাদের যে লাভ, সেই লাভটা কমে যাচ্ছে। তার মানে তারা বলতে চাচ্ছেন যে, এবং আরো একটি বিষয় তারা বলতে চাচ্ছেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে একটা গাড়িতে 5 জন, 7 জন, 10 জন আপনার এই ছাত্র উঠতে পারবে এবং ছাত্ররা সাধারণত স্ট্যান্ডিং দাঁড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র এবং ছাত্ররা তো একটা দিনের একটা নির্দিষ্ট সময় যাওয়া আসা করছে, মানে সারাদিন ধরে তো ছাত্রদের যাওয়া আসা করার সুযোগ নেই। যেমন আমরা দেখছি যে আপনার বিভিন্ন গাড়িতে প্রতিবন্ধী এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণ থাকে। অতএব মেয়ে ছাত্রী যারা আছে তাদের জন্য একটা গাড়িতে একটা আসন সংরক্ষণ করা হোক এবং ছেলে স্টুডেন্ট যারা আছে
তারা প্রয়োজনে চালিয়ে যাবে, কিন্তু ছাত্রদের যে হাফ ভাড়ার দাবি করছে এটা আসলে দাবি করে রাস্তার নামার কথা না। আমরা এর সাথে সংগতি প্রকাশ করছি। পাশাপাশি যে গাড়ি ভাঙচুর করছে এটাও কিন্তু অনৈতিক একটা কাজ। দাবি উপস্থাপন করতে পারে, কিন্তু ছাত্রদের প্রতি মানে আমাদের আকুল আবেদন থাকবে তারা ভাঙচুরের নামে নৈরাজ্য যেন সৃষ্টি না করে। এবং সরকারকেও আমরা বলবো যে ছাত্রদের জন্য প্রতিবন্ধীর মতো 5টা সিট মেয়ে ছাত্রী যারা আছে তাদের জন্য বরাদ্দ করুক, এবং ছেলেরা দাঁড়িয়ে আপনার বিভিন্ন গন্তব্যে যাবে ছুটির দিন ব্যতীত। কারণ স্কুল কলেজ কিন্তু বছরে 150 দিন বা 180 দিন থাকে, 365 দিন কিন্তু স্কুল কলেজ খোলা থাকে না। সেটি এবং একটি নির্দিষ্ট সময় ছাত্ররা আসা যাওয়া করে, সারাদিন ধরে আসলে ছাত্রদের আসা যাওয়া করারও সুযোগ নেই। সেটাই বলছিলাম, এই সমস্যাটি দ্রুত সমাধান হোক আমরা সবাই নিশ্চয়ই চাই, এবং এই যে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া চালক হেল্পার আটক হয়েছে সেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য।